প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে অভিনন্দন। পবিত্র ঈদ উল ফিতরের ছুটির পরে আমরা আবারও ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমরা প্রতিষ্ঠান থেকে যে রুটিনটা দেওয়া হয়েছে সেই রুটিনটা সবাই পেয়েছো। এই রুটিন অনুযায়ী আমি চেষ্টা করব যতগুলো ক্লাস আছে সেই নির্দিষ্ট সময়ে ক্লাসগুলো নেওয়ার। তো আজকে বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি মহিউদ্দিন মুকুল স্যার। আলোচনা করব ফিনান্স এবং ব্যাংকিংয়ের ব্যাংকিং পার্টের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের শেষ পার্ট, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ এই পদ্ধতি। ঋণ নিয়ন্ত্রণ এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর এখান থেকে তোমাদের একটি কোশ্চেন হয়ে থাকে, বরাবরের মতো আশা করা যায় তোমাদের বোর্ড পরীক্ষায় এখান থেকে একটি কোশ্চেন হবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি সরাসরি টপিকসে। চ্যাপ্টারের শুরুতে আমরা ঋণ নিয়ন্ত্রণ কি এই বিষয়ে একটু আলোচনা করেছিলাম। তারপরও আমি যেহেতু অনেকদিন বন্ধ হয়ে গেছে একটু মনে করিয়ে দিতে চাই। ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে, ইংরেজিতে এই শব্দটাকে বলে ক্রেডিট কন্ট্রোল। অর্থাৎ বাজারে, মুদ্রা বাজারে, মানি মার্কেটে মুদ্রার যে সরবরাহ, অর্থাৎ মানুষের হাতে টাকার পরিমাণ অনেক বেড়ে যাওয়া। যখনই টাকার পরিমাণটা অনেক বেড়ে যায় তখন এটাকে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশলে মানুষের হাত থেকে টাকাটা নিয়ে আসে ব্যাংকিং সেক্টরে। ঠিক তেমনিভাবে মানুষের হাতে যখন টাকা কমে যায়, অর্থাৎ মানি মার্কেটে বা মুদ্রা বাজারে টাকার পরিমাণ যখন কমে যায় তখন বিভিন্ন কৌশলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে টাকার সরবরাহ বাড়িয়ে দেয়। আর এই সম্পূর্ণ পদ্ধতিটাকে বলা হয় ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব পৃথিবীর সকল দেশে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। তো তো দেখো, এখানে আমি স্লাইডে যে ছবিটা দিয়েছি, মুদ্রা বাজারে বা অর্থ বাজারে অর্থ বা ঋণ সরবরাহ কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ বাজারে যে টাকার সরবরাহ সেটা যাতে অনেক বেড়ে না যায় এবং যাতে একদম কমও না থাকে, এই বিষয়টাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলা হয়ে থাকে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মুদ্রার যাতে সংকোচন ও মুদ্রার স্ফীতি এই দুটো বিষয় কাটিয়ে উঠতে পারে, এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি সাধারণত এখানে দুটি পদ্ধতি রয়েছে, একটি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি আর একটি গুণগত বা নির্বাচনগত পদ্ধতি। আমরা প্রথমে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি নিয়ে আলোচনা করব। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতিতে হচ্ছে ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত সকল প্রকার ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করাকে ঋণ নিয়ন্ত্রণের সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলা হয়। অর্থাৎ ঋণের উদ্দেশ্য মানে কি কারণে ঋণটা নিচ্ছে এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে যখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে, তখন এটাকে বলা হয় সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির এখানে তিনটি রয়েছে। এই সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির তিনটি উপায়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। একটা হচ্ছে ব্যাংক হার নীতি, একটা খোলা বাজার নীতি, আর একটা জমার হার পরিবর্তন। আমরা এই বিষয়গুলো এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমেই সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির ব্যাংক হার নীতি। আমাদের প্রথমে জানতে হবে ব্যাংক হার নীতি কি। ব্যাংক হার নীতি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক হার বলে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে নীতির আলোকে ব্যাংক সুদের হার হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে ব্যাংক হার নীতি বলে। তো শিক্ষার্থী, তোমরা অবশ্যই, আমি এখানে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো সংজ্ঞা দিয়েছি অবশ্যই খাতায় তুলে এগুলো ভালো করে বুঝে বুঝে মুখস্থ করে নেবা, যাতে পরীক্ষা যেভাবে আসুক তোমরা বুঝতে পারো। তাহলে ব্যাংক হার নীতি হচ্ছে সাধারণত প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে যেই সুদের হারে ঋণ গ্রহণ করে বা বাণিজ্যিক বিল পুনর্বাট্টা করে, এটাকে বলা হয় সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে ব্যাংক হার হচ্ছে 5%। আর এই ব্যাংক হারটা 1839 সালে ব্যাংক অফ ইংল্যান্ড প্রবর্তন করে। এখন
তোমাদের মনে আছে কিনা আমি জানি না, ব্যাংক অফ ইংল্যান্ডকে কি বলা হয়? মাদার অফ সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মাদার অফ ব্যাংক অফ ইংল্যান্ড, যাকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছো আশা করি যে ব্যাংক হার নীতিটি কি। আমরা পরবর্তীতে আরেকটু আলোচনা করব এটি নিয়ে। আমরা দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে ব্যাংক হার নীতির একটি গুরুত্বপূর্ণ আমি ছবি দেখিয়েছি, দেখো। ব্যাংক হার নীতির মাধ্যমে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক বাজারে মুদ্রা সরবরাহ স্থিতিশীল রাখে। যখন বাজারে মানুষের হাতে অনেক টাকা চলে যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংক হার এটা বৃদ্ধি করে। ব্যাংক হার যখন বৃদ্ধি পায়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে এখন অধিক সুদের হারে ঋণ গ্রহণ করবে। ধরো কোনো একটি বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে 5% হারে ঋণ গ্রহণ করে। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি এই 5%-এর জায়গায় 6% বা 7% করে বাড়িয়ে যায়, তাহলে বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদের হার বৃদ্ধি পাবে। আর বাণিজ্যিক ব্যাংক যখন ঋণের সুদের হার বৃদ্ধি পাবে, তখন তারা ঋণ দান ক্ষমতা কমে যাবে এবং গ্রাহকদের ঋণ গ্রহণেও অনাগ্রহ বেড়ে যাবে। কাজে বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ যে টাকাটা অনেক বেশি ছিল সে টাকাটা কমে আসবে। ঠিক তেমনিভাবে ব্যাংক হার যখন হ্রাস পায়, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণের সুদের হার হ্রাস, গ্রাহকদেরও ঋণ গ্রহণে আগ্রহ সৃষ্টি, বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি। বিষয়টিকে যদি আমি এইভাবে বলি, একটু দেখো যে ব্যাংক হার যখন হ্রাস পায়, তখন বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদেরকে যে ঋণ প্রদান করতে পারে, তাদের ঋণ প্রদানের ক্ষমতা বেড়ে যায় এবং সেই প্রদত্ত ঋণের সুদের হারও কমে। আর যখন ঋণের সুদের হার কমে, তখন গ্রাহকদের মধ্যে ব্যাংক থেকে ঋণ গ্রহণের একটা আগ্রহ সৃষ্টি হয়, ফলে বাজারে টাকার পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক এইভাবে ব্যাংক হার বৃদ্ধি এবং ব্যাংক হার হ্রাসের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা এরপরে দ্বিতীয় পদ্ধতিতে চলে যাব, সেটা হচ্ছে খোলা বাজার নীতি। সাধারণত নাম থেকে বোঝা যাচ্ছে যে খোলা বাজারে কোনো একটা অ্যাকশন বা রিঅ্যাকশনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। যে বাজার থেকে জনগণ অবাধে সিকিউরিটিজ ঋণপত্র ক্রয় বিক্রয় করতে পারে তাকে খোলা বাজার বলে। আর যেই নীতির আলোকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহ হ্রাস বৃদ্ধির কৌশল হিসাবে খোলা বাজার থেকে সিকিউরিটিজ ঋণপত্র বিক্রয় করতে পারে, ক্রয় বিক্রয় করতে পারে, তাকে খোলা বাজার নীতি বলে। এটি 1914 সালে ব্যাংক অফ ইংল্যান্ড প্রচলন করে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, ব্যাংক হার নীতি এবং খোলা বাজার নীতি, এই দুটো নীতি ঋণ নিয়ন্ত্রণের এক চমৎকার দুটো এবং খুব শক্তিশালী দুটি কৌশল। এই দুটি গ্রহণযোগ্য এবং চমৎকার এবং শক্তিশালী কৌশলগুলি ব্যাংক অফ ইংল্যান্ড প্রচলন করেছে। এবার আমরা চলো দেখা যাক খোলা বাজার নীতির মাধ্যমে কিভাবে ঋণ নিয়ন্ত্রণ হয়ে থাকে। আমি এখানে একটি ছক দিয়েছি। যখন কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সিকিউরিটিজ বিক্রি করে, বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে আগমন ঘটে। তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান ক্ষমতা হ্রাস পায় এবং বাজারে ঋণের পরিমাণ একদম কমে যায়, অর্থাৎ মুদ্রা সরবরাহ কমে যায়। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। অর্থাৎ বাজারে যখন টাকার পরিমাণ, অর্থাৎ মানুষের হাতে টাকার পরিমাণ অনেক বেড়ে যায়, তখন এই খোলা বাজারে কেন্দ্রীয় ব্যাংক সিকিউরিটিজ বিক্রি করে। কেন্দ্রীয় ব্যাংক যে সিকিউরিটিজ বিক্রি করে, এটা সরকারি সিকিউরিটিজ, সকল মানুষে এটা নিশ্চিত লাভ ভেবে কিনতে চায়। আর বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ তখনই কেন্দ্রীয় ব্যাংকে আগমন ঘটে, আর তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পায়, বাজারে ঋণের পরিমাণ একদম কমে আসে। ঠিক উল্টোভাবেই যদি আমরা চিন্তা করি যে যখন বাজারে মানুষের হাতে বা বাণিজ্যিক ব্যাংকে টাকা একদম কম থাকে, তখন খোলা বাজারে সিকিউরিটিজ কেন্দ্রীয় ব্যাংক ক্রয় করে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ তখন বাণিজ্যিক ব্যাংকে আগমন ঘটে, আর বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। এই বিষয়টি একটু ঠান্ডা মাথায় তোমরা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরেও যদি সমস্যা হয় আমাকে মেসেঞ্জার ইনবক্স করবে অথবা ভিডিও টিউটোরিয়ালে কমেন্টস করবে, আমি আশা করি উত্তর দেব। আমরা পরবর্তী
ঋণ নিয়ন্ত্রণের কৌশলে চলে যাচ্ছি। জমার হার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয়। এখানে বলে থাকি, শিক্ষার্থীরা প্রায় এই একটি বিষয় ভুল করে, যেটা তোমরা ব্যাংক হার নীতি এবং জমার হার নীতি দুটো বিষয় তোমরা মাঝে মধ্যে একটু ভুলে যাও বা এলোমেলো করে ফেলো। যাই হোক, জমার হার পরিবর্তন নীতি এটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সমূহ গ্রাহকরা যে আমানত বা টাকা জমা রাখে, এই আমানতের একটি অংশ তারা কেন্দ্রীয় ব্যাংকে নগদে এবং বাকি অংশ বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। আর এই জমার হার হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করাকে জমার হার পরিবর্তন বলে। আমি আবারও বলছি শিক্ষার্থী, বাণিজ্যিক ব্যাংক সমূহ, আমরা জানি বাণিজ্যিক ব্যাংক কোনগুলো, প্রত্যেক দিন অনেক টাকার লেনদেন হয়। এই লেনদেনকৃত টাকার একটি নির্দিষ্ট অংশ তারা নগদ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এই টাকাটা তারা কিভাবে জমা রাখে? একটি অংশ নগদে এবং অন্য অংশ বিশেষ বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে, যা বাধ্যতামূলকভাবে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। এই যে জমার হারটা কতটুকু জমা রাখবে, এই জমার হারটা কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে বা কমিয়ে বাণিজ্যিক ব্যাংকের তথা মুদ্রা বাজারে ঋণের পরিমাণ, টাকার পরিমাণ বা টাকার যে সরবরাহ, এটাকে নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিটাকে বলা হয় জমার হার পরিবর্তন নীতি। আমরা একটু পরবর্তীতে ব্যাখ্যায় যদি যাই, দেখো নগদ জমার অংশকে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর বলে। অবশ্যই বিষয়গুলো ইংরেজিতে তোমরা মনে রাখবা, কারণ এমসিকিউ এমনকি জ্ঞানমূলক প্রশ্ন এগুলো পরীক্ষা আসতে পারে। নগদ জমার অংশকে আমরা কি বলবো? ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর বলে। বন্ড বা সিকিউরিটি ক্রয় করে জমা রাখার অংশকে বিধিবদ্ধ সঞ্চিতির হার বলে, অর্থাৎ স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও এসএলআর। এখন যদি প্রশ্ন আসে যে সিআরআর এবং এসএলআর কি, সিআরআর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের আমানতের যে টাকাটা নগদ জমা রাখে, এটাকে বলা হয় সিআরআর। আর এসএলআর কি? বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের গ্রাহকদের আমানতের যে পরিমাণ টাকা বাধ্যতামূলকভাবে সিকিউরিটিজ বা বন্ড ক্রয় করে জমা রাখে, এটাকে আমরা বলবো স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। আমাদের বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকে সিআরআর 6.5% এবং এসএলআর 13%। তবে ইসলামিক বাণিজ্যিক ব্যাংক সমূহের সিআরআর 6.5% ও এসএলআর 5.5%। আর জমার হার পরিবর্তনের নীতিটি প্রবর্তন করে ফেডারেল রিজার্ভ সিস্টেম 1933 সালে। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখন প্রশ্ন করি ফেডারেল রিজার্ভ সিস্টেম কি, দেখো তো একটু মনে করতে পারছো কিনা? এক্স্যাক্টলি, ফেডারেল রিজার্ভ সিস্টেম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তথা ইউনাইটেড নেশনের সেন্ট্রাল ব্যাংকের নাম। আমি এখানে যে ছবিটি দিয়েছি, এই ছবিটির প্রত্যেকটা বিষয় তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে, এবং এক একটি রাইটারের বইতে এক একভাবে এই পার্সেন্টেজটা দেওয়া থাকতে পারে। তবে আমি এখানে যেটা দিয়েছি এটি গ্রহণযোগ্য, তোমরা এটি পড়বে এবং এটি ফলো করবে। দেখা যাক জমার হার পরিবর্তনের নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে বাজারে মুদ্রা সরবরাহ অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বাজারে যখন দেখে মানুষের হাতে টাকার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, মানুষের হাতে অনেক টাকার পরিমাণ বেশি গেলে এটাকে বলে ইনফ্লেশন। আর ইনফ্লেশনের মাধ্যমে দ্রব্যমূল্য বেড়ে যায়, কিন্তু টাকার যে মূল্য বা টাকার যে মান, দ্য ভ্যালু অফ কারেন্সি ডিক্রিজ। তাহলে ইনফ্লেশনের কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়, কিন্তু মানির যে ভ্যালু বা টাকার যে মান ডলারের বিপরীতে আন্তর্জাতিক বাজারে এটা কমে যায়। তাহলে এই অবস্থা থেকে মুক্ত পাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক জমার হার বৃদ্ধি করে দেয়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সমূহে তাদের আমানতকারীরা যে টাকা জমা রাখে তার একটা অংশ আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা রাখতে হয়, এটাকে বলা হয় জমার হার। এটা যখন কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দেয়, তখন বাণিজ্যিক ব্যাংক থেকে অনেক পরিমাণে বা প্রচুর অর্থ কেন্দ্রীয় ব্যাংকে আগমন ঘটে। তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পায়, বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়। ঠিক এমনিভাবে যখন নগদ জমার হার বা জমার হার পরিবর্তন নীতি, এই জমার হারটা হ্রাস করা হয়, তখন বাণিজ্যিক ব্যাংক থেকে কম অর্থ কেন্দ্রীয় ব্যাংকে আগমন ঘটে, বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পায় এবং বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। এটি
এই জমার হার পরিবর্তন নীতি অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী একটি পদ্ধতি। এটি নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে মন্তব্য করেছেন, তবে ঋণ নিয়ন্ত্রণ এটি অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ একটি কৌশল। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে দেখেছিলাম যে ঋণ নিয়ন্ত্রণের দুই ধরনের পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আর একটা গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সাধারণ বা সংখ্যাত্মকমূলক পদ্ধতির তিনটি বিষয়, একটা হচ্ছে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, আর একটি জমার হার পরিবর্তন। তো আমাদের তিনটি বিষয় অলরেডি আলোচনা করা শেষ। তো তোমরা একটু ভালো করে বুঝে বুঝে পড়বা এবং পড়ে মনে রাখবে, দরকার হলে খাতায় একটু লিখে নেবা। এরপরে আমরা গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঋণের বরাদ্দকরণ নীতি। ঋণের বরাদ্দকরণ নীতিতে যদি খুব সিম্পলি আমি বলি যে সাধারণত বাণিজ্যিক ব্যাংকসমূহ কোন কোন খাতে কি পরিমাণ ঋণ প্রদান করবে তাদের মোট ঋণের অংশবিশেষ, এই একটি বিষয় কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশনা থাকে। কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত এই নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে কেবল নির্বাচিত খাতে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এটাকে বলবো আমরা ঋণের বরাদ্দকরণ নীতি। আমি আবারও বলছি, ধরো কোনো একটি বাণিজ্যিক ব্যাংক 100 কোটি টাকা ঋণ দেবে, তখন কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশনা থাকে যে একটি সুনির্দিষ্ট অর্থ বছরে তুমি যে পরিমাণ ঋণ প্রদান করবে তার 10% কৃষি খাতে থাকবে এবং 20% শিল্প খাতে থাকবে, উদাহরণস্বরূপ বলছি, এবং 10% ব্যক্তিগত ঋণে থাকবে। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো ক্ষেত্র বিশেষে করে, তারা যে খাতে লাভ এবং বেশি নিরাপত্তা পায় সেই খাতে অধিক পরিমাণ ঋণ প্রদান করে। তারা কোনো ঝুঁকি নিতে চায় না। যেমন যাদের টাকা আছে তারা সবাই গাড়ি কিনতে চায়। এখন বাণিজ্যিক ব্যাংক যদি সবসময় হোম লোন, ফ্ল্যাট লোন, অ্যাপার্টমেন্ট লোন, কার লোন এগুলোই দিয়ে দেয়, তাহলে শিল্প এবং কৃষি খাতে কারা লোন দেবে? কাজে দুটা সেক্টর অচল হয়ে যাবে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে সুনির্দিষ্ট কিছু খাত সময়ে ঋণ প্রদান করার জন্য নীতিমালা তৈরি করে, আর এই নীতিমালাকে বলা হয় ঋণের বরাদ্দকরণ নীতি। এইভাবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের মাধ্যমে বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা চলে যাব ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ মানে ব্যক্তিগত ব্যবহারের জন্য যে ঋণ দেওয়া হয় তাকে ভোক্তা ঋণ বলা হয়। যেমন আমি একটি ফ্রিজ কিনবো, সেটার জন্য আমি ব্যাংক থেকে ঋণ নিলাম। আমি একটি গাড়ি কিনবো, একটি ফ্ল্যাট কিনবো, এই বিষয়গুলো হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। এগুলো অর্থাৎ যখন ব্যক্তি কোনো সম্পত্তি বা কোনো বিষয় ভোগ করে এবং সেজন্য যদি ব্যাংক থেকে লোন নেয়, তখন এটাকে বলবো আমরা ভোক্তা ঋণ। এই ভোক্তা ঋণগুলো সাধারণত কিস্তিতে পরিশোধ্য। কিস্তির পরিমাণ বাড়িয়ে কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। যেমন একটি গাড়ির ক্রয় মূল্য 50%-এর জায়গাতে এখন 40% ঋণ প্রদান। এই বিষয়টাকে বাড়িয়ে বা কমিয়ে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটু পরিষ্কার করে বলি, যেমন কোনো একটি গাড়ির দাম যদি 30 লক্ষ টাকা হয়, তাহলে যেমন আগে ব্যাংক যদি দিত 20 লক্ষ টাকা পর্যন্ত, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এখন 20 লক্ষ টাকা দেবে না, এখন তারা দেবে হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে মানুষ কিন্তু ব্যাংক থেকে অল্প লোন পেলে তাহলে তারা ক্রয় বিভিন্ন সম্পত্তি বা বস্তু নিরুৎসাহিত হয়, তখন তারা এই বিষয়টি হয়তো বা ক্ষেত্র বিশেষে ফিরে আসে এবং বাজারে মানের সরবরাহ কমে যায়। ঠিক তেমনিভাবে বাজারে যখন মানের সরবরাহ একদম কমে যায়, তখন এই ভোগ্য পণ্যের উপরে ঋণের পরিমাণ বাড়িয়ে বাজারে মানের সরবরাহ বাড়িয়ে দেয়। আচ্ছা, এরপরে আমরা জামানতি প্রান্তিক হার বা ক্ষেত্র বিশেষে এটাকে জামানতের প্রান্তিক হারও বলা থাকে। অর্থাৎ কোনো একটি সম্পত্তি আমরা জানি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে গেলে সেই কোনো একটি সম্পত্তি বন্ধক রেখে তখন ঋণ প্রদান করতে হয়। সম্পত্তির যে বাজার মূল্য থাকে সেই বাজার মূল্যের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে থাকে, আর এই নির্দিষ্ট সীমাটি নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টা আমি একটু বলি। ধরো তুমি কোনো একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে গেছো, তো তোমাকে অবশ্যই সেখানে জামানত রাখতে হবে। তোমার জামানতকৃত সম্পত্তির মূল্য যদি বাজার মূল্য হয় 1 কোটি টাকা,
তাহলে বাণিজ্যিক ব্যাংক সেই বাজার মূল্যে সর্বোচ্চ 80% পর্যন্ত লোন দেবে। এই যে কত পার্সেন্ট লোন দেবে, 80% বা 70% বা 60%, এই বিষয়টি নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটু স্লাইডে দেখি যে সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক যে ঋণ প্রদান করে তাকে জামানতি ঋণ বলে। বন্ধকি সম্পত্তির সম্পূর্ণ মূল্য কখনোই ঋণ প্রদান করা হয় না, অর্থাৎ তুমি যে সম্পত্তিটা বন্ধক রেখে ঋণ নেবা সেটা সম্পূর্ণ মূল্যে কখনোই কোনো ব্যাংক তোমাকে ঋণ দিবে না। একটি অংশ মার্জিন রেখে বাকি অংশ ঋণ হিসাবে প্রদান করা হয়। অর্থাৎ একটু আগে আমি যেটা বললাম, সম্পত্তির মূল্য যদি 1 কোটি টাকা হয় তাহলে তোমাকে সর্বোচ্চ 80 লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে। কেন্দ্রীয় ব্যাংক এই মার্জিন অংশ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্য ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করতে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যদি নির্দেশনা দেয় যে সম্পত্তির মূল্য যদি 1 কোটি টাকা হয় তাহলে 50% ঋণ দিতে পারবে, তাহলে আগে দিতে পারতো 80%, এখন দিতে পারবে 50%, অর্থাৎ 50 লক্ষ টাকা। ঠিক তেমনিভাবে যদি 80%-এর জায়গায় কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দেয় যে 90% পর্যন্ত, সর্বোচ্চ 90% পর্যন্ত ঋণ দিতে পারবে বাণিজ্যিক ব্যাংক, তখন 80 লাখের জায়গায় তখন এটা হয়ে যাবে 90 লক্ষ টাকা। আর এই যে ঋণ রেখা বা ঋণ মার্জিন রাখার, এটা এই পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে মেসেঞ্জার ইনবক্স করবে অথবা কমেন্টস লিখবে, আমি চেষ্টা করব বুঝিয়ে দিতে। প্রত্যক্ষ ব্যবস্থা। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রত্যক্ষ ব্যবস্থা অর্থাৎ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ থাকে। এই প্রত্যক্ষ ব্যবস্থাকে আমরা শাস্তিমূলক ব্যবস্থাও বলতে পারি। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সমূহ যখন কেন্দ্রীয় ব্যাংকের কথা না শোনে তখন কেন্দ্রীয় ব্যাংক ওই সকল বাণিজ্যিক ব্যাংক সমূহকে অতিরিক্ত রিজার্ভ সংরক্ষণ করতে দেয়, বিল পুনঃবাট্টাকরণ করতে অস্বীকৃতি জানায়, এরপরে ঋণ সুবিধা প্রত্যাহার করে, নিকাশ ঘর সুবিধা প্রত্যাহার করে, নগদ অর্থ জরিমানা করতে পারে। দেখো, প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে যদি কোনো একটি বিষয় কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেয় যে ওই সকল বাণিজ্যিক ব্যাংক সমূহের উপরে এই বিষয়গুলি আরোপ করা হবে, তাহলে ওই বাণিজ্যিক ব্যাংক সমূহ ব্যবসা করা বাজারে একদম কঠিন হয়ে যাবে। তো এই পদ্ধতির মাধ্যমে সাধারণত ঋণ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তোমরা এখানে ক থেকে ইও পর্যন্ত এই যে 5টি পদ্ধতি আছে এটি মুখস্থ করবে যে প্রত্যক্ষ ব্যবস্থার মাধ্যমে কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করা যায়। এরপরে নৈতিক প্ররোচনা। প্রিয় শিক্ষার্থী, কেন্দ্রীয় ব্যাংক ক্ষেত্র বিশেষে আদেশ, উপদেশ বা বিভিন্ন বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে বা প্রচারের মাধ্যমে নৈতিকভাবে বাণিজ্যিক ব্যাংক সমূহকে বা ব্যক্তি সমূহকে প্রভাবিত করে ঋণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। যেমন বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে তারা সহজ শর্তে যারা তরুণ বা ইয়াং এন্টারপ্রেনার আছেন, তরুণ উদ্যোক্তা আছেন, তাদেরকে ঋণ প্রদান করতে উৎসাহ করে, বা যারা ইতিপূর্বে ঋণ নিয়ে খেলাপি হয়েছে সেই সকল খেলাপি গ্রাহকদেরকে আবার ঋণ না দেওয়ার জন্য বলে থাকে। এরপরে ঋণ নিয়ন্ত্রণে রয়েছে প্রচারমূলক পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পত্র পত্রিকা, ম্যাগাজিন, সংবাদপত্র বা বুলেটিন প্রভৃতির মাধ্যমে মুদ্রা বাজারে অবস্থা জনগণকে অবহিত করে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ঋণ নিয়ন্ত্রণ সম্পর্কে যে বিস্তারিত জানলাম, এই বিষয়টি তোমাদের বই নিয়ে বারবার রিডিং করতে হবে, না হলে তোমরা কোনোভাবে বুঝবে না, এবং সেই সাথে আমার ভিডিও টিউটোরিয়ালটি বারবার দেখবে। এরপরে যদি কোনো সমস্যা হয় আমি আশা করি আমাকে প্রশ্ন করবে, আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব এবং তোমরা বুঝবে। আমি আবারও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে যাতে করে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক পারা যায়। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। আমি তোমাদের যে রুটিন আছে এই সময়ের মধ্যে আছি, যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্স করো। তাহলে থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। ওকে।